খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে। আজ 22 তারিখ রবিবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ইসরায়েলের সঙ্গ দিলে লোহিত সাগরে মার্কিন জাহাজ ধ্বংস হবে, আমেরিকাকে হুমকি হাউথির। গ্রাম দখল ঘিরে উত্তপ্ত লাভপুর, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু 2 যুবকের। নর্দমা থেকে দেহ মিলল তৃণমূল নেতা, খুনের অন্যতম সাক্ষীর, জগত্তরে শোরগোল। ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্র, পুলিশি হানায় গ্রেপ্তার 20। হঠাৎ ভূমিকম্প ইরানে, তবে কি পারমাণবিক পরীক্ষা করছে ইরান? জল্পনা আন্তর্জাতিক মহলে। ভর সন্ধ্যায় বারাসাতের রং কারখানায় বিধ্বংসী আগুন, আতঙ্কে ঘর ছাড়ছেন বাসিন্দারা। যারা টিএমসি সিপিএম থেকে বিজেপিতে এসেছে তারাই হিংসা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, বললেন দিলীপ ঘোষ। পরিবারের অমতে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধ, মর্মান্তিক অভিযোগ নদিয়ায়। পুলিশ তোলা তুললে কি হবে, পরিষ্কার জানিয়ে দিলেন সিপি। আলিপুরদুয়ারে আগুনে পুড়ল জন বার্লার পৈতৃক বাড়ি, অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধোঁয়াশা। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আগুনে পুড়ে গেল তৃণমূল নেতা জন বার্লার পৈতৃক বাড়ি। শনিবার দুপুরে ওই বাড়িতে আগুন লাগে। সে সময় চা বাগানের এই নেতা ওই বাড়িতে ছিলেন বলেই খবর। আগুন দেখে তিনি বেরিয়ে এসেছিলেন। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, অনেক ক্ষতি হলো বলে জানিয়েছেন জন বার্লা। জানা গিয়েছে আলিপুরদুয়ারের ডুয়ার্সের লক্ষ্মীপাড়া চা বাগান এলাকায় ওই বাড়িটি অবস্থিত। পাশে জন বার্লা নিজে বাড়ি তৈরি করেছেন, সেখানেই তিনি থাকেন। তবে বিভিন্ন কাজকর্ম তিনি পুরনো বাড়ি থেকেই করেন বলে জানা গিয়েছে। এদিনেও ওই বাড়িতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা সাংসদ জন বার্লা। দুপুর 2টো নাগাদ ওই বাড়ির একটি ঘরে আগুন লাগে। ঘটনা জানাজানি হতে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আগুন দেখে বাইরে বেরিয়ে এসেছিলেন জন বার্লা। প্রথমে স্থানীয়রাই ওই আগুন নেভানোর চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলে। বীরপাড়া থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে বেশ কিছু সময় পরে ওই আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটির একটি অংশ পুড়ে গিয়েছে, কিন্তু কি থেকে এই আগুন লাগলো? ওই বাড়ির পাশে বিদ্যুতের একটি খুঁটি আছে, সেখানে কোনোভাবে শর্ট সার্কিট হয়। বিদ্যুতের তারে সেই আগুন ছড়িয়ে পড়েছিল, সেখান থেকে ওই বাড়িতে আগুন লাগতে পারে। প্রাথমিকভাবে সেই কথাই মনে করা হচ্ছে। দিন কয়েক আগে ওই বিদ্যুতের খুঁটিতেই আগুন লেগেছিল বলে খবর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং দমকল। জন বার্লা জানিয়েছে ওই আগুনে অনেক ক্ষতি হয়ে গেল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানাচ্ছেন এটি একটি দুর্ঘটনা, এর সঙ্গে নাশকতা ষড়যন্ত্রের যোগ নেই বলেই জানানো হয়েছে। ইরান ইসরায়েল যুদ্ধে এবার সরাসরি প্রবেশ ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হাউথির। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে সরাসরি হুমকি দিল ইরানের বন্ধু ইয়েমেনের এই বিদ্রোহী সংগঠন। তাদের হুঁশিয়ারি, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধে আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নেয় তবে ছেড়ে কথা বলবে না হাউথি। লোহিত সাগরের উপর দিয়ে যাওয়া মার্কিন জাহাজকে নিশানা করবে তারা। লোহিত সাগরে হাউথি গোষ্ঠীর দাপাদাপি নতুন কিছু নয়। গাজার বিরুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপের সময় লাগাতার লোহিত সাগরে হামলা চালিয়েছিল এই হাউথিরা। সে সময় অপারেশন রাফ রাইডার নামে বড় সামরিক অভিযান শুরু করে আমেরিকা। উদ্দেশ্য ছিল হাউথিদের শেষ করা। প্রায় $1 বিলিয়ন খরচে আমেরিকার সেই অভিযান শেষ পর্যন্ত শান্তি চুক্তিতে এসে থাকে। গত মে মাসে আমেরিকা এবং হাউথিদের মধ্যে হওয়া যুদ্ধবিরতি অনুযায়ী কোনো পক্ষ কাউকে আক্রমণ করবে না, তবে সেই পরিস্থিতি বদলে গিয়েছে। ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধে নেমেছে ইসরায়েল। শোনা যাচ্ছে ইসরায়েলের পাশে দাঁড়িয়ে সরাসরি এই যুদ্ধে নামতে পারে আমেরিকা। এই ডামাডোলের মাঝে শনিবার ইয়েমেনের হাউথি গোষ্ঠীর মুখপাত্র ঘোষণা করেন, ইরান এবং ইসরায়েলের মধ্যে চলতে থাকা যুদ্ধে আমেরিকা যদি ইসরায়েলের পক্ষে যোগ দেয়, সেক্ষেত্রে লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা চালাবে তারা। 2021 সালের বিধানসভা ভোটের আগে তার আয়োজিত যোগদান মেলায় বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদানের হিড়িক লেগেছিল। সেই দিলীপ ঘোষই এবার দলবদলু নেতাকর্মীদের কাজ করায় তুললেন। তার দাবি, তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে আসা নেতাকর্মীরাই হিংসা এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন।
বিজেপির বাসুই ধৈব কুটুম্বকেমের নীতি তারা মেনে নিতে পারে না। শনিবার বিশ্ব যোগ দিবসের অনুষ্ঠানে যোগদান করেন দিলীপ বাবু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, তৃণমূল সিপিএম থেকে বিজেপিতে আসা নেতাকর্মীরাই হিংসা এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। বিজেপির বাসুধৈব কুটুম্বকমের নীতি তারা মেনে নিতে পারে না। দিলীপ বাবুর এই মন্তব্য নিয়ে সতর্ক প্রতিক্রিয়া দিয়েছেন সিপিএম থেকে বিজেপিতে আসা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি বলেন, দিলীপবাবু জাতীয় স্তরে রাজনীতি করেছেন, উনি কেন এ কথা বলছেন জানি না। আমি বিজেপি নেতৃত্বের অনুমতিতেই সিপিএম থেকে বিজেপিতে যোগদান করেছিলাম। হিংসা বা দুর্নীতির কোনো অভিযোগ আমার বিরুদ্ধে উঠেছে বলে আমি তো জানি না। বরং দল আমার মতন প্রথমবারের বিধায়ককে বিধানসভায় মুখ্য সচেতকের গুরু দায়িত্ব দিয়েছে। আর যদি কেউ হিংসা বা দুর্নীতি করে তাহলে দলীয় নেতৃত্বের পদক্ষেপ করার সুযোগ রয়েছে। তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য বলেন, দিলীপবাবু বোধহয় শুভেন্দু অধিকারীকে কথা বলেছেন। শুভেন্দুবাবুকে উনি দলে এনেছিলেন, এখন তার চাপে ওনারই দল থেকে বেরিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে 300 লাইক এবং 100 সাবস্ক্রাইবার টার্গেট করছি। যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করুন। ফিরে আসছে পরবর্তী খবরে। ভর দুপুরে হোটেলের অন্তরে মধুচক্র, জড়ো হয়েছিল বেশ কিছু পুরুষ মহিলা। গোপনে খবর পেয়ে হানা দেয় পুলিশ। ডায়মন্ড হারবারের হোটেল থেকে প্রায় 20 জনকে গ্রেপ্তার করল পুলিশ। পর্যটকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে ডায়মন্ড হারবার। অল্প সময়ের জন্য বেরিয়ে আসা যায়। পর্যটকদের জন্য আনাচে কানাচে গড়ে উঠেছে একাধিক হোটেল, আর সেখানেই চলছে মধুচক্রের আসর। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার দুপুরে ডায়মন্ড হারবার থানা এবং মহিলা থানার ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী 117 নম্বর জাতীয় সড়কের ধারে থাকা একটি বেসরকারি হোটেলে হানা দেয়। অভিযানে পর্দা ফাঁস হয় মধুচক্রের। বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন আগে ডায়মন্ড হারবারের হোটেলে মধুচক্রের আসর বন্ধ করা হয়েছিল, কিন্তু এদিন দুপুরে ফের খবর আসে শহরের একটি হোটেলে মধুচক্র চলছে। সঙ্গে সঙ্গে পুলিশ মধুচক্রের আসর থেকে 20 জন মহিলা পুরুষকে হাতে নাতে ধরে ফেলে। ধৃতদের রবিবার ডায়মন্ড হারবার ACJM আদালতে তোলা হবে। মধুচক্রের আসর বন্ধ করতে হোটেলগুলিতে যখন তখন পুলিশি অভিযান চালানো হবে বলেও আধিকারিকরা জানান। ফের রণক্ষেত্রের চেহারা নিল বীরভূমের লাভপুর এলাকা। এবার গ্রাম দখলকে কেন্দ্র করে উত্তেজনা হাতিয়া গ্রামে। শুক্রবার রাত ভর চলে দফায় দফায় অশান্তি। এরই মধ্যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 2 যুবকের। হাতিয়া গ্রাম মূলত পরিচিত নকল কয়েন তৈরির জন্য। সূত্রের খবর, সেখানে দীর্ঘদিন ধরে 2 গোষ্ঠীর মধ্যে ক্ষমতা দখলের লড়াই চলছে। একদিকে শেখ মঈনুদ্দিন এবং তার ঘনিষ্ঠ শেখ মুস্তাফি, অন্যদিকে নকল কয়েন ব্যবসার মূল মাথা শেখ মনির। বেশ কয়েক মাস ধরে শেখ মঈনুদ্দিন এবং মুস্তাফি ছিলেন পলাতক। শুক্রবার সন্ধ্যায় তারা ফের গ্রামে ঢোকার চেষ্টা করলে বাধা দেন শেখ মনিরের অনুগামীরা। শুরু হয় দুপক্ষের মধ্যে সংঘর্ষ। একাধিকবার গ্রামে ঢোকার চেষ্টা ব্যর্থ হওয়ার পর শনিবার ভোরে ফের দলবল নিয়ে হাতিয়ায় ঢোকেন মঈনুদ্দিন এবং মুস্তাফি। অভিযোগ, তখনই গ্রামের ছাতিম পুকুরের ধারে বসে বোমা তৈরি করছিল শেখ মনিরের লোকজন। সেই সময় আচমকা একটি বোমা বিস্ফোরণ হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 যুবকের। নিহতদের মধ্যে একজন স্থানীয় বাসিন্দা রেজাউল খানের ভাগ্নে, অন্যজন তৃণমূল নেতা শেখ বাদলের ছেলে বলে খবর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা পুলিশ ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। ভর সন্ধ্যায় বারাসাতের রং এবং ডায়পার তৈরির গুদামে বিধ্বংসী আগুন। নিমেষের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ায় পুড়ল সমস্ত সামগ্রী। আগুন নেভাতে প্রাথমিকভাবে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়ে আশেপাশের এলাকা থেকেও জলের জন্য উৎস আনার কথা জানিয়েছেন এলাকার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অগ্নিকাণ্ডের জেরে তীব্র যানজট তৈরি হয় ব্যস্ত বারাসাত টাকি রোডে। এর জেরে ঘটনাস্থলে দমকল পৌঁছতে কিছুটা দেরি হয়। এত বড় অগ্নিকাণ্ড এখানে আগে ঘটেনি বলেই দাবি স্থানীয়দের। অগ্নিকাণ্ডের ঘটনার পাশেই রয়েছে ঘন জনবসতিপূর্ণ এলাকা, তা দ্রুত খালি করার চেষ্টা চলছে। আতঙ্কে অনেকেই বাড়িও ছেড়েছেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, বামুনমোড়া এলাকায় রয়েছে একটি বিশাল জায়গা জুড়ে একের পর এক গুদাম। কমপক্ষে 8 থেকে 10টি বড় বড় গোডাউন রয়েছে একই চত্বরে। চারিদিক ঘেরা রয়েছে কংক্রিটের দেওয়ালে। শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ
সেখান থেকে গল গল করে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা নিজামুল কবির, আব্দুল রহিমদের বক্তব্য, কয়েক বিঘা জমির উপর একাধিক কোম্পানির গুদাম রয়েছে। একটিতে আগুন লাগার পর থেকে তারপর দাউ দাউ করে একের পর এক গোডাউনে আগুন ধরে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল, ঘটনাস্থলের পাশের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়িমড়ি করে এলাকা ছাড়তে শুরু করেন। তবে কী কারণে এই আগুন তা স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বারাসাতের এসডিপিও এবং অতিরিক্ত পুলিশ সুপার। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন বারাসাতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। আবার উত্তাল হলো জগদ্দল। তৃণমূল নেতার খুনের মূল সাক্ষীর মৃতদেহ উদ্ধার ঘিরে ফের চাঞ্চল্য ছড়ালো এলাকায়। নর্দমা থেকে উদ্ধার হলো দীপক সাউয়ের নিথর দেহ। তৃণমূল নেতা অশোক সাউয়ের আত্মীয় ছিলেন তিনি। অশোক সাউ খুনের মামলার প্রধান সাক্ষীও তিনি। স্বাভাবিকভাবেই প্রশ্ন, নৈহাটির উপনির্বাচনের দিন প্রকাশ্য দিবালোকে খুন হওয়া তৃণমূল নেতার পর এবার কি নিঃশব্দে সরিয়ে দেওয়া হলো ওই ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষীকেও? শনিবার দুপুরের পর জগদ্দলের পালঘাট রোড এলাকার একটি নর্দমা থেকে দীপকের দেহ উদ্ধারের পর রীতিমতো উত্তাল হয়ে ওঠে এলাকা। জানা গিয়েছে 4 দিন ধরে নিখোঁজ ছিলেন দীপক। এদিন সকালে নর্দমার ধার থেকে গন্ধ পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপরে পথ অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। ঘটনাস্থলে এলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে স্থানীয়দের। তাদের বক্তব্য, যিনি একটি রাজনৈতিক খুনের প্রধান সাক্ষী, তার সুরক্ষা নিশ্চিত করা হয়নি কেন? গত 13ই নভেম্বর উপনির্বাচনের দিন দুপুরে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয় তৃণমূল নেতা অশোক সাউকে। সেই ঘটনার তদন্ত নিয়ে রাজনৈতিক চাপানোতর অব্যাহত। এখন এই মামলার প্রধান সাক্ষীর রহস্য মৃত্যুতে নতুন করে চাপ বাড়ল প্রশাসনের ওপর। জগদ্দল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে এটি খুন না আত্মহত্যা তা স্পষ্ট হবে রিপোর্ট পাওয়ার পরে। প্রথম বর্ষের ছাত্রী ভালোবেসে বিয়ে করেছে অন্য ধর্মের এক যুবককে। মেনে নিতে না পেরে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল পরিবার। খবর ছড়াতেই আলোড়ন পড়ল নদিয়ার কৃষ্ণগঞ্জে। কৃষ্ণগঞ্জের খাটুরা উত্তরপাড়ায় বাড়ি ওই তরুণীর। পরিবারের এমন কাণ্ডে পড়শিরাও অবাক। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার তরুণীর সমস্ত ছবি, জামাকাপড়, বই এবং গুরুত্বপূর্ণ নথিপত্র আগুনে পুড়িয়ে ফেলা হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণীর বাবা কর্মসূত্রে ইসরায়েলে। মেয়ের এমন সিদ্ধান্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন। কাকা সোমনাথ বিশ্বাস জানান, আগেও মেয়েকে একবার বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল, কিন্তু সে আবার পালিয়ে যায়। এবার আর তাকে ক্ষমা করতে পারবেন না তারা। তিনি বলেন, পুরোহিত ডেকে ধর্মীয় নিয়ম অনুযায়ী ওর ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেছি। মেয়ে আমাদের ভালোবাসা, সম্মান কিছুই বোঝেনি। আজ থেকে সে আমাদের মেয়ে নয়। পরিবারের এমন কাণ্ডে প্রতিক্রিয়া দিতে গিয়ে দ্বিধাবিভক্ত পড়শিরা। কেউ কেউ ওই পরিবারের পাশে দাঁড়ালেও পছন্দের পাত্রকে বিয়ে করায় জীবিত মেয়ের শ্রাদ্ধের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না অনেকেই। সব মিলিয়ে এই ধরনের ঘটনা ধর্ম এবং সমাজ নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। আর কয়েকদিন তারপরেই রথযাত্রা। আগামী 27শে জুন নিজের বাড়ি থেকে 1 সপ্তাহের জন্য মাসির বাড়ি বেড়াতে যাচ্ছেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। তবে এবারে রথযাত্রা নিয়ে আরও সতর্ক কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, সিপি মনোজ ভার্মা পুলিশ আধিকারিকদের স্পষ্ট নির্দেশ দিয়েছে, প্রতিটি থানাকেই আরও সজাগ থাকতে হবে। যেহেতু রথের দিন মহরমও রয়েছে, তাই যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে এই নির্দেশ। একই সঙ্গে তোলাবাজি করলে কোনো পুলিশ আধিকারিকের কি হবে তাও জানান মনোজ ভার্মা। কলকাতা পুলিশ সূত্রে খবর, বন্দর এলাকায় বিশেষ নজরদারিতে নির্দেশ দিয়েছেন সিপি। থানাগুলিকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিজেদের বাহিনীকে প্রস্তুত করে নির্দিষ্ট জায়গায় যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। উচ্চতলার পদস্থ অফিসারদেরও সবটা নজরে রাখতে হবে বলে জানিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, পুলিশ কর্মীদের উদ্দেশ্যেও কড়া বার্তা দিয়েছেন মনোজ ভার্মা। তার সাফ বক্তব্য, পুলিশের টাকা তোলায় কোনো অভিযোগ এলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারা যদি দোষী প্রমাণিত হয় তাহলে তৎক্ষণাৎ পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন তিনি। শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে উত্তর ইরানের সেমনান এলাকায়। স্থানীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী শুক্রবার সেমনান থেকে 27 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে তীব্রতা ছিল 5.1। উৎপত্তিস্থল মাটি থেকে 10 কিলোমিটার গভীরে। ইরানে হঠাৎ ভূমিকম্পের জেরে জল্পনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। তবে কি পারমাণবিক পরীক্ষা করলেও আয়াতুল্লাহ খামেনেই দেশ? ইরান ইসরায়েলের সংঘাতের আবহে এমন প্রশ্নই উঠছে।
শনিবার দুই দেশের সংঘাত নবম দিনে পড়েছে। শনিবার ভোরে ইরান এবং ইসরায়েল নতুন করে একে অপরের দিকে হামলা চালায়। ইরান গোপনে পরমাণু কর্মসূচি চালাচ্ছে, এই অভিযোগ তুলে ইসরায়েল গত সপ্তাহে হামলা চালায়। পাল্টা জবাব দেয় ইরানও। ইসরায়েলের তেল আভিভ, হাইফা ইসরায়েলের তেল আভিভ, হাইফা সহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মাসুদ পেজেশকিয়ানের সেনা। এদিকে ইসরায়েল এবং আমেরিকার লাগাতার হুমকি সত্ত্বেও তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করবে না বলে স্পষ্ট ঘোষণা করেছে। তার মধ্যেই এই জল্পনা ছড়ায়, তবে কি ইরান পারমাণবিক পরীক্ষা করল? যদিও ইরানের সংবাদ সংস্থা জানিয়েছে ভূমিকম্পটি প্রাকৃতিক ঘটনা ছিল। খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।